শুভ সন্ধ্যা বন্ধুরা। রবির কবিতাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। অনেক দিন পর আবার আপনাদের সামনে আজ একটা সুন্দর ভৌতিক কাহিনী নিয়ে উপস্থিত হলাম। আজকের কাহিনী রাত ঠিক 3:16। বিধিবদ্ধ সতর্কীকরণ: যাদের দুর্বল চিত্ত ভূত পিশাচে ভয় পান তারা এই ভিডিও দেখবেন না, এমনকি বাচ্চাদেরকেও এই ভিডিও দেখানো বা এই কাহিনী শোনানো থেকে বিরত থাকবেন। আসুন আজকের উপস্থাপনা শুরু করি। সন্ধ্যা 7টা। বিদ্যুৎ চলে গেছে। কলকাতার বাইরের একটা পুরনো বাড়ি, দোতলা, কাঠের সিঁড়ি আর সেকেলে কাঠের দরজা জানলা লাগানো। বাড়িটা উত্তরপাড়ার এক পুরনো দোতলা জমিদার বাড়ি। লোকে বলে বাড়িটা অভিশপ্ত, কেউ থাকে না সেখানে। রাতের বেলায় নাকি জানালা খুলে কারা যেন গান গায়, কিন্তু গানটা স্পষ্ট নয়, যেন কান্না আবার যেন মন্ত্র। তবুও রিমা আর অর্ণব বাড়িটা ভাড়া নেয়। শহরের কোলাহল থেকে দূরে, নিঃসঙ্গ নির্জন পরিবেশ রিমার খুব পছন্দ হয়েছিল। 1 মাস সব স্বাভাবিক চলেছিল, কিন্তু তারপর একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। রিমা একা ছিল। টিমটিমে হ্যারিকেনে বসে বই পড়ছিল। এমন সময় দরজায় টোকা, ঠক ঠক ঠক। কেউ নেই। দরজা খুলে দেখে খালি উঠোন। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস লাগলো ঘাড়ে। রিমা ঘুরে দেখে কিছু নেই, তবে দেওয়ালে একটা রক্তমাখা হাতের ছাপ। সেদিন রাতে বাথরুমে দরজা বন্ধ হয়ে যায় ভিতর থেকে। আরও ভয়ঙ্কর, দরজার নিচ দিয়ে বেরিয়ে এলো রিমার নিজের গলার হার, যেটা কিছুক্ষণ আগেও ওর গলায় ছিল। আর তখনই বাথরুমের ভেতর থেকে গলা ভেসে এলো, তুই আমারটা নিয়েছিস? রিমা কাঁপতে কাঁপতে পরদিন পুরনো কেয়ারটেকার হরিচরণকে জিজ্ঞাসা করলো, এই বাড়িতে আগে কেউ মারা গিয়েছিল? হরিচরণ মুখ নিচু করে বলল, সেই 1947-এ জমিদার কন্যা অমৃতা আত্মহত্যা করেছিল, গলায় দড়ি দিয়ে, এই বাড়িতেই। প্রেমে ছ্যাঁকা খেয়েছিল, বিয়ের আগেই মা হয়েছিল। ওর হার সেই গলায় পড়েই মরেছিল। রিমা স্তব্ধ। ও যে হারটা পরে আসছে বিয়ের পর থেকে, সেটা ওর শাশুড়ি দিয়েছিলেন। বলেছিলেন পুরনো পারিবারিক গয়না, কিন্তু এখন বুঝে গেল সেটা এক আত্মহত্যাকারিণী অমৃতার। রাত তখন 3:16। রিমার চোখ খুলে গেল হঠাৎ। কিছু একটা ডাকছিল ওকে। নিচে নামতেই দেখে সিঁড়ির নিচে দাঁড়িয়ে একটা মেয়ে, পিঠ ঘুরিয়ে, ভিজে চুল, কাদা মাখা শাড়ি। কে তুমি? রিমা জিজ্ঞেস করল। মেয়েটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। গলার হারটা দুলে উঠছে, দড়ির দাগ পরিষ্কার, গলার একপাশে ছেঁড়া, চোখ গহ্বরের মতো ফাঁকা। তুই হারটা ফেরত দিবি না তোর গলাতেই নেই? তারপর আচমকা নিঃশব্দে অমৃতা এগিয়ে এলো। রিমা পেছোতে পেছোতে অজ্ঞান হয়ে পড়ল। অর্ণব অফিস থেকে ফিরল সকালে। রিমাকে ঘরের কোণে অচেতন পায়।
জিজ্ঞেস করায় রিমা শুধু বলল, হারটা ফেরাও, ও ফিরবে। অর্ণব ঘরের গয়নার ড্রয়ার খুঁজতে গিয়ে দেখে হারটা নেই, তবে দেওয়ালে আঁকা একটা কথা, হার ফেরত না দিলে এবার ওর গলা যাবে। অর্ণব ও হরিচরণ মিলে গ্রামের শ্মশান ঘাটের পাশে অমৃতার কবর খুঁজে পায়, কিন্তু কবরটা খোলা। মাটি খুঁড়ে একটা মাত্র হার বেরিয়ে আছে, একটা গলার হার, যেন কেউ সেটা তুলে নিয়েছে। অর্ণব রিমাকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু গাড়ির চাবি খুঁজে পায় না। ঘরের মেঝেতে রক্ত দিয়ে লেখা, আমার হার ফেরত দাও। রাতে অর্ণব ও রিমা দরজা বন্ধ করে বসে। 3:16 বাজে ঘড়িতে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আলো নিভতেই দরজার বাইরে একটা ছায়া। ঠক ঠক ঠক। খুলে দে, আমি চলে যাব, শুধু হারটা দে। রিমা কাঁদতে কাঁদতে দরজা খুলে দেয়। সামনে অমৃতা। অন্ধকারে ওর চুল, মুখ সব মিলিয়ে এক বিভীষিকাময় ছায়া। সে ধীরে ধীরে রিমার গলা থেকে হারটা খুলে নেয়। চোখে একটা হালকা মায়া, কিন্তু ঠোঁটে হিংস্র শান্তি। ধন্যবাদ, এবার তুই বাঁচবি, কিন্তু আমি তো একা থাকবো না। এই বলে হঠাৎ সে অর্ণবকে জাপটে ধরে। ঘর কাঁপে, বাতাস ঝড়ের মতো বেরিয়ে যায়। অর্ণব আর নেই। রিমা জ্ঞান হারায়। সকালবেলা উঠে দেখে ঘরে শুধু নিজে আছে, অর্ণব নেই, আর চিরকালের জন্য হারিয়ে গেছে। দেওয়ালে শুধু একটা লেখা, তুই তো বাঁচলি, এখন তোর পালা, অপেক্ষা কর। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। রিমা এখন শান্তিনিকেতনে। মানসিকভাবে কিছুটা সুস্থ হলেও পুরনো স্মৃতি ভুলতে পারেনি। রাতে ঘুম ভাঙে, আয়নার নিজের প্রতিচ্ছবি দেখে চমকে ওঠে। কখনো মনে হয় গলায় কেউ দড়ি বেঁধে টানছে। মনোচিকিৎসক ডক্টর রণদীপ বলেছিলেন, ভয় মানে মস্তিষ্কের একটা খেলা, সবটাই কল্পনা। তবে একদিন তিনি নিজেই রিমার কেস স্টাডি নিয়ে তার কেবিনে বসেছিলেন। রিমার জবানবন্দির অডিও রেকর্ড বাজাচ্ছিলেন। হঠাৎ শুনলেন রিমার ভয়ানক কান্নার মাঝে রেকর্ডে একখানা অন্য গলা ফুটে উঠেছে। এই ডাক্তারটাকেই এবার নেই। ডক্টর রণদীপ চমকে ওঠেন। তখন রাত 3:16। পেছনের জানালায় একটা ছায়া, একজন সাদা শাড়ি পরা ভেজা চুলের মেয়ে দাঁড়িয়ে, আর রেকর্ডারের শেষ শব্দ, দরজার ওপারে কেউ আছে। যারা যারা এই গল্পটা পড়েছেন, কেউ কেউ বলে তাদেরও এমন অদ্ভুত অভিজ্ঞতা হয়। এক ভদ্রলোক কমেন্টে লিখেছিলেন, পড়ার পরে রাতে ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়, অথচ তালা দেওয়া ছিল। আর এক মহিলা লিখেছেন, গল্প পড়ে মজা পেয়েছিলাম, পরে আমার 3 বছরের মেয়ে আচমকা ঘুম থেকে উঠে বলল, মা, ওই দিদি আমার গলার মালা চাইছে। 5 বছর পর, রাত 3:16। 5 বছর ধরে রিমা চিকিৎসার পর কিছুটা স্বাভাবিক হয়েছে। সে একরকম বিশ্বাস করে নিয়েছিল সব ছিল মানসিক অবস্থা। কিছু ভুল দেখেছিল, কিছু ভুল বুঝেছিল,
কিন্তু হঠাৎ একদিন রাতে ওর ঘুম ভেঙে যায়। ঘরের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে ওঠে। আয়নায় দেখা যাচ্ছে ওর পেছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা একটা মেয়ে। রিমা ঘুরে দেখে কেউ নেই। আয়নায় আবার দেখে মেয়েটার মুখ গলে পড়েছে আর গলায় দড়ি, ঠিক আগের মতোই। তারপর আয়নার কাঁচ ফেটে গেল নিজে নিজেই। ভেতর থেকে একটাই শব্দ ভেসে এলো, তুই ভুলে গেলি, আমি কিন্তু তোকে ভুলিনি। রিমা কিছুতেই বোঝে না ও কি পাগল নাকি সত্যিই ও ফিরেছে। এক রাতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল রিমা। জ্ঞান ফিরল গাড়ির মধ্যে। কেউ ওকে উত্তরপাড়ার সেই বাড়িতে ফেরত নিয়ে আসছে, কিন্তু ড্রাইভারকে দেখতে পাচ্ছে না। সামনের আয়নায় শুধু দেখা যাচ্ছে সাদা শাড়ি, কালো চুলের এক মহিলা ড্রাইভ করছে। রিমা কাঁদতে কাঁদতে বলে, তুমি কে? ডান দিকে মুখ ঘুরে এলো, একটা মুখহীন গলিত মুখ, শুধু দাঁত দেখা যাচ্ছে আর পচা মাংস ঝুলছে। রিমা আবার সেই বাড়িতে। সময় 3:16। ঘরটা আগের চেয়েও বেশি ঠান্ডা, ঘন অন্ধকার, কোথাও বিদ্যুৎ নেই। একটা হারিকেন জ্বলছে নিচ থেকেই, তার পাশে একটা দড়ি আর সেই হার, অমৃতার গলার হার। দেওয়ালে লেখা আছে রক্তে, এবার তুই আমার হয়ে যা। রিমা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আমি তো কিছু করিনি, আমি তো শুধু হারটা পেয়েছিলাম। আচমকা অমৃতার ছায়া উঠে এলো মেঝে থেকে। হাঁটু ভাঁজ করে উঠে দাঁড়ায়, গলায় দড়ি ঝুলছে, চোখ গহ্বর, জিহ্বা গলে নেমে আসছে বুক পর্যন্ত। সে বলল, আমি যা পাইনি তুই তাও পাবি না, এবার তুই আমার জায়গা নে। 5 দিন পর রিমার খোঁজ পাওয়া যায় সেই পুরনো বাড়ির দরজার সামনে। সে চুপ করে বসে আছে, কারোর দিকে তাকায় না, কিছু বলে না। পুলিশ এসে জিজ্ঞেস করলে সে শুধু বলে, ও এখন আমাকে ছেড়ে গেছে, আমি এখন ও। রিমার চোখের সাদা অংশ কালো হয়ে গেছে, গলার নিচে দড়ির দাগ, আর সেই হার আবার রিমার গলায়। একটা অদ্ভুত ঘটনার কথা আপনাদের বলি। যারা এই গল্পটা পড়েছে বা শুনেছে তাদের অনেকে অভিযোগ করেছে আয়নার মধ্যে অদ্ভুত ছায়া দেখতে পাচ্ছে। ঘুমের মধ্যে কেউ যেন ফিসফিস করে বলছে, তুই এখন আমার জায়গায়। কারো মোবাইলের ঘড়ি 3:16 নিজ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই গল্পটা কেউ শেষ করেই উঠতে পারছে না, কারণ প্রতিবার একটা দরজা খুলে যায় মনে। কোথায়, বাইরে না ভিতরে? তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা গল্পটা শুনছো, একবার দেখে নাও, দরজার দিকে তাকাও, কিন্তু খুব ধীরে। আর হ্যাঁ, আয়নার সামনে যেন বেশিক্ষণ দাঁড়িও না। গল্পেতে টুইস্ট, নতুন বোতলে পুরনো মদ। অনন্যা শহরে পড়াশোনার জন্য নতুন একটা বাসা ভাড়া নেয়। দালান পুরনো হলেও ভেতরটা ঝাঁ চকচকে। শুধু ঘরে রাখা আছে একটা বিরাট ধূসর ফ্রেমের পুরনো আয়না, দেওয়ালের সাথে ফিক করে আটকানো। ফ্ল্যাটের মালিক বলেছিলেন,
আয়নাটা নাড়ার দরকার নেই, এক জায়গায় থাকলে ভালো। অনন্যা ভয় পায় না, উল্টে প্রতিদিন রাতে ইউটিউবে ভৌতিক কাহিনী রাত 3:16 সিরিজ দেখে। নিজেই ভাবে সব ভূতের গল্প গাঁজাখুরি। তবে প্রথম রাতে ঘুম ভাঙে ঠিক 3:16। ঘরের জানালা খোলা, আয়নাটা ঘরের একপাশে কেমন হালকা আলো ছড়াচ্ছে। সে দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে দেখে, কিন্তু হঠাৎ আয়নার অনন্যা চোখের পাতা না ফেলেই তাকিয়ে থাকে। বাস্তব অনন্যা কিন্তু চোখের পাতা ফেলে, কিন্তু আয়নার প্রতিচ্ছবি তাকিয়ে থাকে আগের মতো। আয়নার ভেতরের অনন্যা বলল, আমি এখন তোর জায়গায় আসবো, আয় বদলি খেলি। পরদিন সকালে অনন্যার বন্ধুরা দেখে ওর অদ্ভুত আচরণ। মুখে হাসি জমে আছে, চোখের নিচে কালি, আর আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। ক্লাসে বসে আয়নার মতো বসে থাকে। হঠাৎ একদিন ভিডিও কলে বন্ধু রিয়া দেখে অনন্যা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর বলছে, ও আমায় ডাকছে। আয়নার ওপারে আমি, ওই আমি, আসল আমি। রিয়া ভয় পেয়ে বাসায় আসে, দরজা খোলা পায়। ভেতরে গিয়ে দেখে অনন্যা আয়নার একেবারে কাছে দাঁড়িয়ে। তার মুখ হাঁ করে আছে, চোখে কোনো আলো নেই। আয়নায় দেখা যাচ্ছে অনন্যা হাসছে। রিয়ার দিকে তাকিয়ে বলছে, আয়নার ভিতরের অনন্যা, আমরা এখন দুইজনে, এবার তুই কবে আসবি? আয়না বন্ধ, কিন্তু ছায়া খোলা। ফ্ল্যাটের সেই আয়না বন্ধ করে দেয়া হয়, কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তবে রাত 3:16 কাপড় নিচ থেকে পড়ে যায়। ঘরের মধ্যে আবার প্রতিধ্বনি বাজে, আয়নার ওপারের আমি, আয়নার এপারে তুমি, এবার পালা বদলাও। অনন্যা ছিল সেই লোকেদের মধ্যে যারা দরজার ওপারে কেউ আছে গল্প শুনে মজা পেত, কিন্তু কেউ জানতো না এই গল্প শুধু একটা কল্পনা নয়, ওটা একটা ডাক। যারা মনে করে এটা শুধুই গল্প, তাদের ডেকে নেয় ওরা। প্রথমে দরজা, তারপর আয়না, তারপর মন। ধন্যবাদ বন্ধুরা, যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে এই ভিডিও দেখলেন এবং কাহিনীটা শুনলেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। এই কাহিনীর শেষাংশ আমি পরবর্তী পর্বে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আছেন, তাদেরকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর নতুন বন্ধুদের অনুরোধ করি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, তাহলে এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।